হেপাটোলজি 6 আমাদের ষষ্ঠ লেকচার। এখানে আমরা গতদিন আলোচনা করেছিলাম লিভার ফাইব্রোসিস বা হেপাটিক ফাইব্রোসিসটা আসলে কীভাবে হচ্ছে। এরপর আমরা একটু আলোচনা করব আজকে যে লিভারের ফাংশনগুলো নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করবো, যে সেখান থেকে ক্লটিং ফ্যাক্টর আসতেছে, বিলিরুবিন মেটাবলিজম করতেছে, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যে খাবারগুলো আমরা খাচ্ছি কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, লিপিড, এগুলোর মেটাবলিজম করতেছে। এখান থেকে ফার্স্টে আমরা একটা ইনফরমেশন জানবো, নোট। সেটা হলো আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক সব কিছু ডায়ালেট করে, প্যারাসিম্প্যাথিক সিস্টেমটা সব কিছুকে ডায়ালেট করে, তবে স্পিংটার পিউপিলি যেটা ছিল আমাদের এটাকে কিন্তু কনস্ট্রিক্ট করে। তো এটা এক্সেপশনাল ইনফরমেশন, মাথায় রাখতে হবে। প্যারাসিম্প্যাথেটিক সব ডায়ালেট করে, তবে স্পিংটার পিউপিলিকে কিন্তু কনস্ট্রিক্ট করে। এরপর যে সিস্টিক ডাক যেটা ছিল আমাদের, সিস্টিক ডাক যেটা ছিল, এই সিস্টিক ডাক্ট কিন্তু একটা আমরা ফিগার দেখলে দেখবো যে একটা ক্রিসেন্টিক ফোল্ড তৈরি করেছিল, যেখান থেকে মুভমেন্ট হয়েছিল এখানে একটা ক্রিসেন্টিক ফোল্ড তৈরি করেছে, যেটাকে আমরা বলেছিলাম ভালভ অর হেইস্টার। এখন এটার কারণে কোলানজিওগ্রাফি যদি করা হয় এটার বেডেড অ্যাপিয়ারেন্স বা পুঁথির মালার মতো দেখা যায়। এরপরে কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড অ্যান্ড লিপিড মেটাবলিজম, এটা যদি নিচের ছবিটা থেকে পড়া হয় একটু ইজি হয়, তবে এখানে ইনফরমেশন মনে রাখতে হবে যে লিভার 8 থেকে 14 গ্রাম অ্যালবুমিন কিন্তু তৈরি করে প্রত্যেক দিন। তো যদি কোনো কারণে সিএলডি হোক বা লিভারের কোনো ফাংশন যদি হ্যাম্পার হয়, ক্রনিক লিভার ডিজিজ যদি হয়, তাহলে কিন্তু অ্যালবুমিন তৈরি হবে না, যেহেতু অ্যালবুমিন তৈরি করা লিভারের কাজ ছিল। তাহলে কি হবে? অ্যালবুমিন তৈরি না হলে কলোয়েডাল অসমোটিক প্রেশারটা মেনটেন হবে না, দেন অ্যাসাইটিস বা ইডেমা ডেভেলপ করবে। ইনফরমেশন জানতে হবে যে আমাদের গামা গ্লোবিউলিনটা আসে প্লাজমা সেল থেকে, আমরা জানি, কারণ তো প্লাজমা প্রোটিন মেইনলি লিভার থেকে আসলেও গামা গ্লোবিউলিন যেটা এটা প্লাজমা সেল থেকে আসে। এখন লিভারের যে ফাংশন আছে, নিউট্রিশন মেটাবলিজম করে, কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ওকে ফাইন। প্রোটিন সিনথেসিস করে, এটা কিন্তু ছিল মেটাবলিজম। আর প্রোটিন সিনথেসিস করে যেটাকে আমরা পড়েছি প্লাজমা প্রোটিন, তার সাথে আরও কিছু যেমন অ্যালবুমিন, কোয়াগুলেশন ফ্যাক্টর সুপার ইম্পর্টেন্ট। এরপরে পড়বো ক্লটিং ফ্যাক্টর কী কী সিনথেসিস করে, কমপ্লিমেন্ট সিস্টেম কিছু ফ্যাক্টর দিচ্ছে সে, হেপ্টোগ্লোবিন, সেরুলোপ্লাজমিন, ট্রান্সফেরিন, প্রোটিয়েজ ইনহিবিটর এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিন সুপার ইম্পর্টেন্ট, কারণ পরে ডিজিজ পড়তে হবে যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে কী কী হচ্ছে। তো আমাদের এই প্রোটিনগুলো সে সিনথেসিস করতেছে লিভার, এগুলো স্টোর করে, নট সিনথেসিস, এগুলো স্টোর কিন্তু। আয়রন, কপার, ADB12, তবে ভিটামিন কে এবং ফোলেট এটাও করে স্টোর, তবে কম পরিমাণে। ইমিউন সিস্টেম তো অলরেডি আমরা পড়ে ফেলেছি। এক্সক্রিয়েশন, লিভার কী কী এক্সক্রিয়েট করে, বাইল সল্ট, বিলিরুবিন, ড্রাগ সুপার ইম্পর্টেন্ট। আমরা যে এত ওষুধ খাচ্ছি এগুলো আসলে খুব একটা আমাদের বডিতে হ্যাম্পার করতেছে না, যদিও সাইড ইফেক্ট আছে বাট অ্যাপারেন্টলি কম সাইড ইফেক্টের কারণ হলো যে এটা লিভারের থেকে এক্সক্রিয়েট হয়ে যায়। এছাড়াও ফসফোলিপিড এবং কোলেস্টেরলকেও কিন্তু এক্সক্রিয়েট করে। ক্লটিং ফ্যাক্টর, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কী কী আছে অলওয়েজ মনে রাখতে হয়, 2, 7, 9, 10। কী বললাম? 2, 7, 9, 10। তাহলে মেনি অফ দোজ ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 মানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যেগুলো, এগুলো কিন্তু লিভার প্রডিউস করে। এরপর আমাদের একটু কনসেপ্টের জন্য জানতে হবে যে আনকনজুগেট মানে ফ্লুইডের মধ্যে যেতে পারে না, আনকনজুগেট মানে যেটার কনজুগেশন হয়নি, এটা ফ্লুইডের ভিতরে যেতে পারে না। তো এখানে আমি একটু আইডেন্টিফাই করে দিয়েছি যে আনকনজুগেটেড মানে নট ওয়াটার সলিবল, যেহেতু আনকনজুগেটেড ফ্লুইডের সাথে মিশতে পারতেছে না, নট ওয়াটার সলিবল। বাউন্ড টু অ্যালবুমিন, তারা অ্যালবুমিনের সাথে যুক্ত। ডাজ নট পাস ইনটু দ্য ইউরিন, ইউরিন থেকে তারা পাস হতে পারে না, কারণ কি? কারণ অ্যালবুমিনের সাথে তারা তো বাইন্ড, তাই গ্লোমেরুলাস পাস করতে পারে না, সাইজটা বড় হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? ব্যাক কনজুগেশন করতে হবে। কনজুগেশন কোথায় হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়। কোন এনজাইমের উপস্থিতিতে হয়? ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজের উপস্থিতিতে। এটা চিত্র থেকে পড়লে তুলনামূলক সহজ হয়ে যাবে। যেমন বিলিরুবিন ছিল আনকনজুগেটেড, আরবিসি ব্রেকডাউনের কারণে বিলিরুবিন হয়েছে, এটা আনকনজুগেটেড। লিভারে গিয়েছে, লিভারে গিয়ে ওই যে এনজাইম ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজের উপস্থিতিতে কনজুগেশন হয়েছে। কনজুগেশন হওয়ার পরে এটা স্টারকোবিলিনোজেন বা স্টারকোবিলিন হয়ে আমাদের স্টুল থেকে বের হচ্ছে। বাট ইম্পর্টেন্ট হলো লিভারে কোন এনজাইমের উপস্থিতিটা হলো? ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। যদি কোনো কারণে এই ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম না থাকে তাহলে কনজুগেশন হবে না, মানে নো কনজুগেশন। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনটা তো তখন বেড়ে যাবে, তখন আমরা সিচুয়েশনটাকে বলতেছি গিলবার্ট সিনড্রোম। তাহলে এই কনজুগেশন যদি হ্যাম্পার্ড হয় মানে ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ যদি না থাকে
তাহলে গিলবার্ট সিনড্রোম ডেভেলপ করবে। ইউরোবিলিনোজেন আমরা জানি হলুদ, আবার এস্টারকোবিলিনোজেনও কিন্তু হলুদ। তাহলে স্বাভাবিক অবস্থায় আমাদের ইউরিন এবং স্টুল যদি হলুদ হয়, তার মানে বুঝতে হবে যে আসলে বাইল বা বিলিরুবিন এটা ঠিক আছে। যদি কোনো কারণে ইউরিন ডার্ক হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে এই হলুদ এগুলো হ্যাম্পার হয়েছে। তাহলে ডার্ক ইউরিন ইজ এ সাইন অফ কোলেস্ট্যাটিক জন্ডিস। তাহলে ডার্ক ইউরিন যদি হয় বুঝতে হবে যে এটা কোলেস্ট্যাটিক জন্ডিসের কারণে হয়েছে।